প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা বরাবরের মতো স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকিও আমাদের করণীয়, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শাহজাদ সেলিম স্যার, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্যার সাধারণ সম্পাদক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকি ও করণীয়। আমরা ডায়াবেটিস শব্দটার সাথে খুব বেশি পরিচিত, সেটার সাথে যদি আবার গর্ভাবস্থায় যুক্ত হয় তাহলে হয়তো এটা একটু নতুন মাত্রা যুক্ত করে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে এই যে গর্ভাবস্থায় ডায়াবেটিস, এটা আমাদের জন্য আসলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা কিনা স্যার? খুব ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ এবং ডক্টর টিভিকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা। আপনি যে প্রশ্নটি করলেন আমি সেটাকেই হাইলাইট করছি। কারণ হলো, দেখেন, সারা দেশের মানুষের আবেগ একই রকম, সারা পৃথিবীতে, সারা দেশ নয় শুধু। একটা অনাগত সন্তান সে কেমন হবে, তার বুদ্ধিমত্তা কেমন হবে, তার সুস্বাস্থ্য কেমন হবে, এটি কিন্তু অনেক বাস্তবতা এবং অনেক আবেগের জায়গা। তো সেখানে ঝুঁকি তৈরি হওয়া মানে এটি কিন্তু ওই উল্টাটা হয়ে গেল, সেই আবেগকে, বাস্তবতাকে চরম ধাক্কা দিল, হালকা ধাক্কা নয় কিন্তু। সেটি আমি আপনাকে যদি বলি যে এই একটা, আপনি আশেপাশে দেখবেন যে একটা দম্পতি দৌড়াদৌড়ি করছে ডাক্তারের কাছে বাচ্চা হচ্ছে না বলে, এবং এই যে ওনাদের মানসিক অবস্থা, অর্থ ব্যয় এত পরিমাণ হয়ে গেছে শুধু একটা বাচ্চা নেবার জন্যে, তাহলে আগ্রহটা কেমন? এটা কি শুধু ওই দম্পতি, তারা কিন্তু দুটা পরিবার জড়িত। এটাও কিন্তু ছোটো কথা হলো, ভবিষ্যতের একজন নাগরিক আসবে, তার জন্য আমরা সুস্বাস্থ্যের জায়গা করতে পারলাম, মেধাবী হওয়ার জায়গা তৈরি করতে পারলাম, সেটি কিন্তু এর সাথে জড়িত। সুতরাং এটি চরম গুরুত্বপূর্ণ একটি বিষয়, আরও বাংলাদেশের জন্য আরও বেশি গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা উপাত্ত করে একটু পরে দিব। সেজন্য যেটা করা হয়েছে, ডায়াবেটিসের যে ক্লাসিফিকেশন, টাইপ 1, টাইপ 2, গর্ভকালীন ডায়াবেটিসে কিন্তু টাইপ 1, টাইপ 2-র মতো আলাদা একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, এটাকে এই গুরুত্বটা বোঝাবার জন্যেই। সুতরাং এই জন্যে বলছি যে ডক্টর টিভি এবং আপনি বাকি যারা যুক্ত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের মাঝে নিয়ে আসার জন্যে। স্যার, আপনি যেটা বললেন যে আপনার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ডায়াবেটিসের টাইপের ভিতরে যেহেতু এটা যুক্ত হয়েছে, তার মানে নিশ্চয়ই এটার গুরুত্ব বা একাডেমিক জায়গায় হোক বা অন্যান্য জায়গায় এটার অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে যদি গর্ভাবস্থায় বাচ্চার বা মায়ের যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় বা বাচ্চা যদি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, আসলে কি কি ধরনের ঝুঁকি থাকবে মা এবং শিশুর জন্য? এটাই কিন্তু বিবেচনার সবচেয়ে প্রথম ইস্যু। যেমন ধরুন, বাংলাদেশে যে মিলেনিয়াম গোল্ড অ্যাচিভমেন্ট হয়েছিল, তার মধ্যে একটা ছিল মাতৃমৃত্যুর হার কমানো। তো সেখানে কিন্তু বাংলাদেশ উন্নতি করতে পেরেছে, কিন্তু আর কিন্তু কমাতে পারছে না, কারণ বাকিরা মারা যাচ্ছে ডায়াবেটিসের কারণে। তাহলে একটা রোগে মারা যাচ্ছে, সেই রোগ তো তার জন্য সবচেয়ে মারাত্মক। এখন দেখেন একটা। দ্বিতীয় হলো যে মায়েদের গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ হচ্ছে, তাদের প্রায় সবাই ডায়াবেটিসের রোগী। যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন তাদেরও একটা বড় অংশ ডায়াবেটিসের রোগী। বোঝা গেল? তাহলে যে কোনো রকমভাবে ধরেন, সন্তান হওয়াও যেমন সমস্যা, যাদের সন্তান হচ্ছে কিন্তু মা মারা যাচ্ছেন, অথবা সন্তান মায়ের পেটে মারা যাচ্ছে, সেখানেও ডায়াবেটিস একটা সমস্যা। এটা মায়ের দিকে। বাচ্চার দিকে হলো যে দৈহিক কাঠামো খারাপ, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো তৈরি হচ্ছে না, এখান থেকে শুরু করে নবজাতকের মৃত্যু, শিশু মৃত্যুরও একটা প্রধান অংশ দখল করে আছে ডায়াবেটিস। তার মানে টোটাল প্রসিডিউরটার সাথে ডায়াবেটিস জড়িত। মৃত্যু কিন্তু মৃত্যু বাদ দিলাম, দেখবেন আপনি ডাক্তাররা খুব বেশি চিন্তিত, কারণ বাচ্চা জন্মগ্রহণের সময় 4 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে, অথবা 1.5 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। দুটাই, একটা অনেক বড়, একটা অনেক কম, অনেক বেশি। দুটাই কিন্তু ব্লাড সুগারের উল্টাপাল্টা হওয়ার কারণে। এটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ হলো এই রোগীগুলো কিন্তু আজীবনের একটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলো। এদের দ্রুত ডায়াবেটিস হবে, খুব অল্প বয়সী হবে, এদের খুব অল্প বয়সে দৈহিক স্থূলতা হবে, এবং পরবর্তীতে হৃদরোগ এবং অন্যান্য ঝুঁকিও বেড়ে গেল। আবার মনে করুন যে বাচ্চার দৈহিক ওজন জন্মগ্রহণের সময় ঠিকই ছিল, মনে করেন যে 3.5 কেজি, 3 কেজি, কিন্তু মায়ের ডায়াবেটিস ছিল। এই ডায়াবেটিসটি এই সন্তানটির মায়ের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বাড়িয়ে দিল। তাহলে এখন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনে 2017 সনে যে প্রেসিডেন্ট ছিলেন ইতালিয়ান, উনি বললেন যে একজন ভদ্র মহিলা সন্তান নিতে চান, তার ডায়াবেটিস আছে, এটা একটা জাতীয় সমস্যা।
আর একজন পুরুষ মানুষের ডায়াবেটিস আছে সবসময় তার নিজের সমস্যা। তো এইভাবেই আমাদেরকে আসলে ব্যাপারটা ভাব। তার মানে মহিলাদের ক্ষেত্রে যদি ডায়াবেটিসটা থাকে তাহলে এটা একটা মানে ভয়ঙ্কর আকার ধারণ করে। হ্যাঁ, কারণ এটা কিন্তু একদিন জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে। কত বড় ঘটনা ঘটে গেল দেখছেন। স্যার, আমি আপনার আলোচনায় বা আপনার তথ্যে যেটা বোঝা যাচ্ছে যে মায়ের ডায়াবেটিস যখন হবে সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে, কারণ আমাদের পৃথিবীতে সন্তান আগমনের সবচেয়ে বড় জায়গায় তো মায়ের গর্ভ থেকে আমরা আসব। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে একজন মা যখন গর্ভাবস্থায় চলে গেলেন তারপরে বাচ্চার ডেলিভারির আগ পর্যন্ত এই যে টাইমটা, আসলে সে কি এই টাইমের ভিতরে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে নাকি সে জন্মগতভাবে বা অন্যভাবে ডায়াবেটিস? এটাও খুব বিবেচনার বিষয়। একটা হলো যে যদি গর্ভকালীন ডায়াবেটিস বলি সেটা বোঝায় যে গর্ভধারণ করার কারণেই ডায়াবেটিস হয়েছে। তো সেটি সাধারণত 15 সপ্তাহের পর থেকে বাচ্চা হওয়ার আগের যে কোনো এক সময় ধরা পড়তে পারে। কিন্তু আরেকটি ঘটনা ঘটে, দুটি ঘটনা ঘটে যে একজন মহিলা আগে থেকে ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছিলেন, তারপরে উনি এখন যদি আমাদের চিকিৎসাধীন থাকে আমরা কিন্তু একদম নিখুঁত পরিকল্পনা করে ওনার গর্ভধারণের দিকে আগাতে থাকি। কিন্তু অনেক মহিলা আগে থেকে ডায়াবেটিস ছিল, টেস্ট করা হয়নি, কিন্তু এখন সন্তান পেটে এখন আসছে, ব্লাড সুগার বেশি পাওয়া গেল। তো এরা কিন্তু খারাপ অবস্থায় আছে, কারণ এদের কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল করা যায়নি। তাহলে তারাও আছে, কিন্তু কারো কারো দেখা গেলো গর্ভধারণের জন্যই বেড়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আগের দুই গ্রুপের ঝুঁকি একটু কম, কারণ এটা বাচ্চা হওয়ার সাথে সাথে সাধারণত কিছুটা এটা বেড়ে যায় এবং অনেক বেশি হয় না। এরা কিন্তু একটু কম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। কিন্তু 3 গ্রুপের যে গ্রুপেরই লোক হোক, মহিলা হোক, সকলের কিন্তু চিকিৎসা পদ্ধতি একই রকম। অর্থাৎ আমরা ধরে নিলাম যে একজনের হয়তো ডায়াবেটিস প্রথম থেকেই ছিল কোনো মায়ের, পরবর্তীতে সে বাচ্চা নিতে গেল তখন সেটা একটু বেড়ে যাবে। আর সচরাচর মানে গর্ভকালীন সময় তো ডায়াবেটিসের কিছুটা আধিক্য মানে দৃষ্টিগোচর হয়। এখন স্যার এই টোটাল জায়গাটা থেকে এই মায়েদের আসলে ট্রিটমেন্টগত জায়গা থেকে আমরা আসলে কি করতে পারি তাদের জন্য? যদি গর্ভকালীন সময়ের কথাই বলি, গর্ভকালীন সময়ের আগের কথা পরের কথা পরে আসছি, তাহলে এই সময় আমাদেরকে একদম যতটা সম্ভব কঠোরভাবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে হবে। সেটি হলো রক্তের গ্লুকোজ যদি খাবার আগে মাপি 5.3 মিলিমোল পার লিটারের কম হবে, খাবার 2 ঘন্টা পরে 6.7 মিলিমোল পার লিটারের কম হবে। যতবার মাপা হবে ততবারই কন্ট্রোল থাকতে হবে। এটি করতে গেলে আগের অন্যান্য ডায়াবেটিসের রোগীর মতো কিন্তু একটু পার্থক্যও আছে, কিন্তু মূলনীতি একই রকম, যে নির্দিষ্ট ধরনের খাবার খেতে হবে। খাবারটা কিন্তু অনেক পার্থক্য নয়, কিন্তু নির্দিষ্ট ধরন বলতে ওনাকে মিনিমাম 6 বার খেতে হবে। তাহলে 3টা বড় খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার থাকবে, এর মাঝখানে আরেকটি করে খাবার ঢুকে যাবে। যেমন যদি কেউ 7টা বা 8টায় নাস্তা করে, 10:30 11টায় হালকা খাবার, 1:30 2টায় লাঞ্চ, 4:30 5টায় আবার হালকা খাবার, 7টা 4:30টায় রাতের খাবার, 10:30টার দিকে আরেকটা খাবার খাবেন। কিন্তু কারো কারো কিন্তু এরপরও বেশি লাগতে পারে, কারণ হয় যে খাবারটি মা খেলেন পুষ্টি কিন্তু ওনার এবং গর্ভস্থ শিশু দুজনের ভাগ হয়ে যাচ্ছে। তো দ্রুত রক্ত থেকে কিন্তু ক্যালোরি ফুরিয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট ফুরিয়ে যাচ্ছে। তাহলে অনেকেরই কিন্তু 2 ঘন্টা হতে না হতে আবার ক্ষুধা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আবার খেতে হবে। আর এই শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে এখানে আমাদের 2টা ঘটনা ঘটে, যে সকলকে আমরা বলি যে শারীরিকভাবে সক্ষম থাকবেন, কিন্তু অনেক হাঁটতে হবে সেটি নয়, আবার একদম বিছানায় শুয়ে থাকতে হবে তাও নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ওই গাইনিক ডাক্তার বলে দিয়েছেন যে ওনাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে, নাহলে ঝুঁকি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু উনি বিশ্রামে থাকবেন, এই ঝুঁকি বাড়াবার কোনো সুযোগ নেই। তাহলে এটা করে এরপরে সাধারণত বাংলাদেশে যেটা হয়, অধিকাংশ রোগীর কিন্তু শুরুতে ইনসুলিন শুরু করে দিতে হয়, অন্য কোনো ট্যাবলেট গর্ভকালীন সময় শুরু করার কোনো সম্ভাবনা সুযোগ নাই। এরপরে কারো কারো দেখা গেলো যে আমরা রক্তের গ্লুকোজ খুব বেশি নয়, খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমেই কতদিন রক্তের গ্লুকোজ টার্গেটের মধ্যে থাকে সেটি দেখি, এরপর যেদিনই বেড়ে যায় সেদিন কিন্তু ইনসুলিন শুরু করে দেওয়া হয়। এভাবে চলতে থাকবে। এখন যাদের ডায়াবেটিস আগে থেকেই ছিল, চিকিৎসাধীন ছিলেন, অথবা আগে থেকে ছিল জানতেন না, এই গ্রুপের কিন্তু বাচ্চা হবার পরেও আবার ব্লাড সুগার বেশি থাকবে, ওনার ইনসুলিন চলতে থাকবে, যতদিন বুকের দুধ খাওয়াবেন ততদিন শুধুই ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। কিন্তু যাদের গর্ভকালীন সময়ের জন্যই বেড়ে গেছে গর্ভধারণের কারণে, এদের কিন্তু অধিকাংশেরই কিন্তু বাচ্চা প্রসবের সাথে সাথে রক্তের গ্লুকোজ স্বাভাবিক হয়ে যাবে, তাদের কোনো চিকিৎসা নাও লাগতে পারে। এখন না লাগলে কি হবে, পরবর্তী সময়ে এদের সকলেরই যাদের ডায়াবেটিস আছে কন্টিনিউ করবেই, না থাকলেও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থেকেই গেল। তাহলে এদেরও কিন্তু নির্দিষ্ট সময় পরপর চিকিৎসক আমাদের কাছে আসতে হবে, এসে
রক্তে গ্লুকোজ ঠিক আছে কিনা দেখে চিকিৎসা লাগলে করব, না হলে শুধু জীবন যাপন ব্যবস্থার মধ্যে থেকে যাবেন। এখন আগে থেকে কি করব, এটি আমি খুব গুরুত্ব দিয়ে বলতে যাচ্ছি যে যারা সন্তান নিতে চাচ্ছেন, তাহলে যাদের ডায়াবেটিস জানা আছে, আমরা যখন চিকিৎসা দিই আমরা কিন্তু আগে থেকেই ওইভাবে আগাতে থাকি এবং ওনার নির্দিষ্ট সময় পরেই সন্তান নেবেন সেইভাবে আগানো হয়। কিন্তু যারা চিকিৎসার দিন নেই, আমি অনুরোধ করব যে সন্তান নেবার পরিকল্পনার স্টেপ 1 আজকেই আপনি থাইরয়েড এবং ডায়াবেটিসের পরীক্ষা করে নেবেন। দুটো ব্যাপার স্যার, থাইরয়েড এবং ডায়াবেটিস। এবং চিকিৎসক আপনাকে বলবে যে খুব ভালো আছে, আপনি নিতে পারেন, এমন হতে পারে, অথবা আপনার এই ক্ষেত্রে সংশোধন লাগবে, এটি সংশোধন করার পরে নেবেন, সেটি হতে পারে। এরপরে বাচ্চা নেবার আগে আমরা চেষ্টা করতে চাই যে ওনার রক্তে গ্লুকোজের 3 মাসের গড় 6.0% নিচে থাকবে। এবং যারা ডায়াবেটিস চিকিৎসা পাচ্ছেন তারা অবশ্যই ইনসুলিন নেবেনই, সাথে যদি কারো মেটফরমিন জাতীয় ওষুধ খাওয়া দরকার হয় সেগুলো খেতে পারবেন। ডায়াবেটিসের রোগী গর্ভধারণ করলে মেটফরমিন জাতীয় ওষুধগুলো প্রথম 10-11 সপ্তাহ পর্যন্ত চালানো যেতে পারে, এর মধ্যে বন্ধ করে দিতে হবে এবং নতুন করে ইনসুলিন বাদে ডায়াবেটিসের কোনো চিকিৎসা শুরু হবে না। এটি হলো সামগ্রিক পরিকল্পনা, এটি কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ নেই। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো দম্পতি বাচ্চা, অনেকেই মনে করেন যে মানে আমি একজন মহিলা পেশেন্ট, সে প্রেগনেন্ট হিসেবে ঘোষিত হওয়ার পরে হয়তো আমরা ট্রিটমেন্টের কথা চিন্তা করি, কিন্তু আপনি যেটা বললেন যে পরিবার পরিকল্পনার সাথে সাথে তখন থেকেই কিন্তু, এবং আমার মনে হয় যে স্যার এই জায়গাটা অ্যাড্রেস করলে আপনি আমাদের যে গর্ভাবস্থা ডায়াবেটিস এই জায়গাটা বোধহয় অনেক বেশি কমে আসবে বা অনেক বেশি সতর্ক হতে পারবো। স্যার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে নর্মাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের দুটো টেস্ট আপনি বলেছেন, OGTT এবং HbA1c, কিন্তু গর্ভাবস্থায় আমাদের মায়েরা যখন এই চেক আপগুলো করবে তারা কি আসলে নর্মালি যেভাবে OGTT টেস্ট করে সেভাবেই করবেন, নাকি তাদের কত ডিস্টেন্সে বা কত দিন পর পর এই টেস্টগুলো করাতে হবে? খুব ভালো বলেছেন। এখন যাদের গর্ভধারণ করে ফেলেছেন, আমরা গর্ভকালের সময়ে রক্তের গ্লুকোজ বেশি আছে কিনা দেখতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে যে অন্য দেশে একটু পার্থক্য, যদি OGTT টেস্টটি করা হবে এখানে 3 স্যাম্পল দিতে হবে। একটি গ্লুকোজ খাওয়ানোর আগে, একটি গ্লুকোজ খাওয়ানোর 60 মিনিট পরে, আর একটা 120 মিনিট পরে। অন্যদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিটের পরটা লাগে না। আর গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করার জন্য HbA1c টেস্ট করা হয় না, কিন্তু আমরা তারপরেও কিছু ক্ষেত্রে টেস্ট করতে বাধ্য হই। সেটা হলো এই রোগীটি ডায়াবেটিস আগে থেকে ছিল, উনি টেস্ট করেন নাই বলে জানতেন না, এখন বেশি রক্তের গ্লুকোজ, তাহলে আগে যে বেশি ছিল ওইটা প্রমাণ করার জন্য আমাদের HbA1c দেখতে হয়। তাহলে এটা দিয়ে আমরা হয়তো ঝুঁকির মাত্রাটা বুঝতে পারবো আর কি। তাহলে গ্লুকোজ খেয়ে যেটা টেস্ট, এটি প্রধান টেস্ট গর্ভকালীন ডায়াবেটিস শনাক্তকরণের। এবং এই ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, যাদের গর্ভধারণের প্রক্রিয়ায় আছেন তাদের কিন্তু প্রক্রিয়া শুরু হবে এই টেস্টটি করার পরে, তার আগ পর্যন্ত কোনো প্রক্রিয়া আসলে শুরু হয়নি। স্যার আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, আপনি যেটা বললেন যে 3টা টেস্টের ওই যে আমরা যেটা OGTT 3বার, এক্ষেত্রে স্যার কোনো স্পেসিফিক মাত্রা আছে যেই মাত্রার সাথে নির্ধারণ করে একজন পেশেন্ট বুঝতে পারবে যে? ভালো প্রশ্ন করেছেন। এটি কিন্তু অন্য দেশে পার্থক্য আছে এখানে, কারণ গর্ভকালীন সময়ে কিন্তু রক্তের গ্লুকোজ কমে যায় আসলে। সেজন্য খালি পেটে 5.1 মিলিমোল পার লিটার, খাবার 2 ঘন্টা পরে 10.0, 3 ঘন্টা পরে 7.8, এর উপরে হলেই যে কোনো একটা বেড়ে গেলেই ডায়াবেটিস হয়েছে বলা যাবে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এরকম করা হয় না। আমার মনে হয় যে এই যে 3টা রেশিওর কথা বললেন আপনি, আমাদের সাধারণ দর্শকরা, বিশেষ করে যারা গর্ভাবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে তারা হয়তো দেখবেন। স্যার আমরা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু ইনসুলিনের কথা বললেন, অনেকেরই ইনসুলিন লাগতে পারে। ইনসুলিনের ক্ষেত্রে আসলে অনেক ধরনের প্রতিক্রিয়া, পার্শ্বপ্রতিক্রিয়া, এই ধরনের শব্দ বা কথা শোনা যায়। এক্ষেত্রে ডায়াবেটিস যারা, যেই মায়েরা ডায়াবেটিস আক্রান্ত হবে, তাদের যদি ইনসুলিন প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন আছে কিনা? এখানে ইনসুলিন দিলে সকল রোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, ইনসুলিন যেহেতু সবচেয়ে বেশি রক্তের গ্লুকোজ কমাতে পারে, তাহলে হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা কিন্তু আমরা যখন ইনসুলিন শুরু করি তখন হাইপোগ্লাইসিমিয়া কীরকম লক্ষণ হয়, কী করতে হবে, এটা শিখিয়ে দিই, নাম্বার 1। নাম্বার 2 হলো ইনসুলিন তো ইনজেকশন, তাহলে ইনজেকশন নিতে তো বেশিরভাগ লোকেরই অনীহা থাকবে, ভয় থাকবে, তো সেটাকে কিন্তু আমরা মাথায় রেখে এই কাজটা শুরু করি। তবে ইন্টারেস্টিং খবর হলো যে প্রতিটি মহিলা এবং প্রতিটি পুরুষ সম্ভাব্য বাবা অথবা পরিবারের সদস্য সকলেই কিন্তু বাচ্চার প্রতি তাদের মমতা অসীম। এবং এই ভদ্রমহিলা আজকে এখন গর্ভকালীন ডায়াবেটিস, এখন ইনসুলিন নিতে হয়, আমি বললাম, রাজি হয়ে গেলেন। এই ভদ্রমহিলা যদি বাচ্চা পেটে না থাকতো আর আমি যদি বলতাম ইনসুলিন নেন,
ওরে তেলে বেগুনে চলে উঠতেন, লাফালাফি শুরু করে দিতেন। তাহলে এটা কিন্তু সমস্যা হয় না, কারণ এটা কিন্তু আমরাও বুঝতে পারি, উনিও বুঝতে পারেন যে এই সন্তানের কল্যাণের জন্য। তখন আমরা কিন্তু সবসময় হাইলাইট করি যে গর্ভকালীন একজন মহিলার জন্য, আগের যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্টের রেফারেন্স দিলাম, এটা কিন্তু ওনারা হয়তো আগে থেকে ওভাবে না ভাবলেও মনের মধ্যে ছিল, আমরা এটাকে প্রকাশ করে দিই যে আপনার এখন জীবনের বাকি সময়টুকুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পেটের সন্তান এবং আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, বাকি সব পিছনে পড়ে যাবে। এটা কিন্তু ওনারাও বুঝতে পারে, কিন্তু আমরা এটা আর চোখের সামনে উদ্ভাসিত করে দিই। স্যার, আমরা একটু শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আপনি আমরা আগেও আপনার কাছে শুনেছি পৃথিবীর বিভিন্ন দেশে ডায়াবেটিসের রেশিও তথ্য আপনার কাছ থেকে আমরা চমৎকারভাবে জানতে পারি। আমি যদি একটু স্পেসিফিক বলি যে আমাদের যে গর্ভাবস্থা ডায়াবেটিসের এই জায়গাটায় বাংলাদেশের অবস্থান বৈশ্বিক প্যারামিটার আমরা আসলে কোন অবস্থানে আছি? জি, এটি কিন্তু খুব নাজুক। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন সারা পৃথিবীতে ডায়াবেটিসের রোগীর সংখ্যার ঝুঁকি এগুলো প্রকাশ করে। তাদের হিসাব হলো সারা পৃথিবীতে গর্ভকালীন সময়ে 16.6% মহিলার রক্তে গ্লুকোজ বেশি থাকে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটি 27.2%। পৃথিবীতে গর্ভকালীন ডায়াবেটিসের শতাংশ হিসাব করলে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ, সবচেয়ে বেশি হলো সংযুক্ত আরব আমিরাত, এরপরে বাংলাদেশ। কিন্তু এটাকে অতি গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, কারণ এই মা কিন্তু পরবর্তী ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, এই নবাগত সন্তান সেও ঝুঁকিতে আছে, এই মায়ের মৃত্যুর ঝুঁকি আছে, সন্তানের মৃত্যুর ঝুঁকি আছে। এখন থেকে শুরু করে পরবর্তী সময়টাই ঝুঁকিপূর্ণ। শুধু এটাকে কিন্তু চরম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আমাদের নিতে হবে। স্যার, আমার মনে হয় যে স্যার আপনার আলোচনা আমরা যেটা বুঝলাম যে শুধুমাত্র ডায়াবেটিসের জায়গা থেকে আমরা একটা অ্যালার্মিং জায়গায় আছি, পাশাপাশি আপনি যেটা গর্ভাবস্থায় ডায়াবেটিসের কথা বলেন সেখানেও আমরা একটা অ্যালার্মিং জায়গা আছি। সামষ্টিকভাবে আমাদের আসলে সচেতনতা বা প্রতিকারের কোনো বিকল্প নেই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জায়গা থেকে গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি করণীয় আমরা যেটা আলোচনা করছিলাম, এই জায়গা থেকে স্পেসিফিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার পরামর্শ স্যার। আমি খুব সারাংশ করে বলি, সেটা হলো অনেকেই ডায়াবেটিস আছে জানেন না, 100 জনের মধ্যে 61.5 জন। তাহলে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাহলে আগে একবার ডায়াবেটিসের টেস্ট করে নিন, একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যান, তিনি আপনাকে কোন দিকে আছেন, কী অবস্থায় আছেন বলে দিবেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের ডায়াবেটিস আছে তাদের কঠোরভাবে কন্ট্রোল করতে হবে। 3 মাসের গড় 6.0-এর নিচে থাকা উচিত, এবং চিকিৎসক আপনাকে এই গর্ভকালীন সময়ে যে ওষুধগুলো দেওয়া যায় শুধু সেগুলাই দিবেন। গর্ভকালীন সময়ে যে কোনো সময় ধরা পড়লে ওষুধ বলতে ডায়াবেটিসে শুধু ইনসুলিনই চলবে এই সময়, আর সব সময় আমরা একদম যে পরিমাণে রক্তগুলো থাকা উচিত তার মধ্যেই রাখতে চেষ্টা করব। তাহলে ঝুঁকি কমানো গেল আশা করতে পারি। কমানোর পরেও কিন্তু কিছু ঝুঁকি থেকে যাবে। সুতরাং আমরা গর্ভকালীন ডায়াবেটিস হবে না, এটার প্রতিরোধের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাতে আমরা মা এবং শিশুর আজকের এবং ভবিষ্যতের জন্য সুস্বাস্থ্যের একটা বড় পদক্ষেপ নিলাম আমরা ধারণা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ব্যস্ততার ভিতরে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম গর্ভাবস্থায় ডায়াবেটিস ঝুঁকি ও করণীয়, এবং আমাদেরকে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করলেন আমাদের আজকের শ্রদ্ধেয় অতিথি ডক্টর শাহজাদ সেলিম স্যার। স্যার হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। স্যারের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে আসলে আমরা যেটা মনে করি যে গর্ভাবস্থায় ডায়াবেটিসের চিকিৎসাটা আমরা শুরু করি যখন একজন মা গর্ভাবস্থায় চলে যান তখন থেকে, কিন্তু স্যার যেটি বললেন যে যখন একজন দম্পতি সন্তান নেওয়ার যে পরিকল্পনা বা পরিবারের পরিকল্পনা করবেন তখন থেকেই কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ে চিন্তা করা উচিত। তাহলে আমরা এই অনাগত সন্তান এবং মায়ের উভয়ের সুস্বাস্থ্যের জন্য আমরা অনেক বড় একটা পদক্ষেপ নিতে পারবো। ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন।